আজকে আমার হাতে রয়েছে Oppo Reno 13। বেশ কয়েকদিন ধরে আমি কমেন্ট পাচ্ছিলাম যে এই ফোনটাকে নিয়ে রিভিউ করার জন্য, আর আমারও গত 10-12 দিন এই ফোনটার সাথে সময় কাটানো হয়ে গেছে। তো এবার সঠিক সময় হয়েছে এই ফোনটাকে নিয়ে ফিডব্যাক শেয়ার করার। যাই হোক, আমি প্রথমে বলেছিলাম ধর তক্তা মার পেরেক আমি করবো না। বেশ কয়েকদিন ফোনটাকে ইউজ করার পর এই ফোনটা আদপে আমাদের কেনার উপযুক্ত কিনা সেটাই একদম সোজা সাপটাভাবে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যদি দামের কথা বলি, Oppo Reno 13 দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 8GB 128GB 38,000 রুপি থেকে শুরু হয়েছে, আর এর আপার ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB 256GB। সুতরাং এই স্মার্টফোনটা কিন্তু নিছকই কোনো মিড বাজেট স্মার্টফোন নয়, এটাকে প্রিমিয়াম মিড রেঞ্জার বলা যায়। যাই হোক, আর একটা প্রিমিয়াম বাটন আপনি এতক্ষণ অ্যাভয়েড করে আছেন, ওই লাইক সাবস্ক্রাইব করার কথা বলছি আর কি, করে রাখবেন এই ধরনের সোজা সাপটা রিভিউ পাওয়ার জন্য। যাই হোক, ফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একদম আইফোনের ফিল আসবে। মোটামুটি iPhone 15 বা 16-এর হ্যান্ড ফিলিং যতটা সুন্দর, এই ফোনটার হ্যান্ড ফিলিংও ততটা ভালো, প্রিমিয়াম কোয়ালিটি। তার পেছনে দুটো কারণ রয়েছে। পেছনে তো গ্লাস বডি ডিজাইন রয়েছে, আর ফ্রেমটা দেওয়া রয়েছে পুরোপুরি মেটালের, আর এখানে অ্যান্টেনা ব্যান্ডগুলো দেখা যাচ্ছে স্কোয়ারিশ মডিউলে। মোটামুটি আপনার চোখ বেঁধে দিয়ে এক হাতে যদি iPhone 15 বা 16 আর অন্য হাতে যদি Oppo Reno 13 ধরিয়ে দেওয়া হয়, আপনি হ্যান্ড ফিলিংয়ে কোনো তফাৎই খুঁজে পাবেন না। হ্যাঁ, পেছনের দিকে যে ক্যামেরা মডিউলটা সেটা একটু ডিফারেন্ট প্যাটার্নে রয়েছে, তবে ওভারঅল দেখতে ভালো লাগছে। মোটের ওপর 181 গ্রামের হালকা এই স্মার্টফোনটা হাতে ধরে যথেষ্ট প্রিমিয়াম ফিল হচ্ছে, সলিড ফিল হচ্ছে, যেটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। আর পেছনের দিকে যে হোয়াইট কালারের প্যাটার্নটা রয়েছে সেটাও দেখতে আকর্ষণীয় লাগছে। আর পেছনের দিকে ফ্রস্টেড ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা অ্যাট্রাক্ট করছে না। তবে পেছনের গ্লাসে কি প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা কিন্তু Oppo বলেনি, এইটা বলা উচিত ছিল। আর হ্যাঁ, ডিজাইনে একটা জিনিস আমি মিস করে গেছি, উপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে, কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, ডুয়েল সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, কোনো রকম সিম এর সাপোর্ট নেই। আর হ্যাঁ, এখানে IP68 IP69 এর রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি থেকে শুরু করে জলের তলায় ক্যাম্প মারা যাবে। কিন্তু হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনো অযথা আপনি ফোনটাকে জলে ডোবানোর চেষ্টা করবেন না, কারণ খারাপ হয়ে গেলে কোনো রকম ওয়ারেন্টি কিন্তু Oppo প্রোভাইড করবে না। আর সেটাতে Oppoকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকটা কোম্পানির জন্য একই কন্ডিশন কিন্তু প্রযোজ্য। সো ফোনটার ডিজাইনে আমি 10-এর মধ্যে 9 তো দিয়ে দিতেই পারি অনায়াসে। যাই হোক, এবার যদি ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে 6.59 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, আর ডিসপ্লেটা কার্ভ নয়, একদম ফ্ল্যাট ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে এখানে DCI P3 কালার গ্যামেটার সাপোর্ট রয়েছে, আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আমি যদি ডিসপ্লে বেজেল আর চিনের কথা বলি, যথেষ্ট অ্যাগ্রেসিভ, একদম সিমেট্রিক্যাল বেজেল, দেখতে ভালো লাগছে। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বললে, ইউটিউবে 4K HDR এর সাপোর্ট রয়েছে, একদম স্মুথলি 4K ভিডিও প্লেবেল ছিল, আর যে কালারটা আসছিল যথেষ্ট পাঞ্চি আসছে, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট পারফেক্ট। আর হ্যাঁ, OTT প্ল্যাটফর্মেও HDR এর সাপোর্ট রয়েছে, সুতরাং মাল্টিমিডিয়া লাভার যারা, তাদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে। তবে এই ফোনটা পিক ব্রাইটনেস কম শুনতে মনে হলেও 1200 নিটসের আশেপাশে আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকম অসুবিধা হয় না, কালার যথেষ্ট ভাইব্রেন্ট ছিল। আর পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনও একদম পারফেক্ট ছিল, ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর হ্যাঁ, মাল্টিমিডিয়ার জন্য এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, আউটপুট যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টালগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। আর এখানে ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম নাম্বার কাটার জায়গা নেই, 10-এর মধ্যে 8.5 তো অনায়াসে দিয়ে দেওয়া যায়। যাই হোক, আমি পার্সোনালি একটু কার্ভ ডিসপ্লে লাভার, আপনারা কোনটাকে প্রেফার করেন, ফ্ল্যাট না কার্ভ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এবারে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে Oppo এখানে মিডিয়াটেকের Dimensity 8350 প্রসেসর ইউজ করেছে, যেটা আমরা অ্যান্টোটু চেক করলাম, প্রায় 11 লাখের উপরে স্কোর এসছে। UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM, এটা হচ্ছে একদম খাতায় কলমের স্পেসিফিকেশন। ওভারঅল আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলাম, বেশ স্মুথলি ওপেন হচ্ছিল। তবে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড এই প্রাইস পয়েন্টে আসা অন্যান্য যে সমস্ত পাওয়ারফুল প্রসেসরওয়ালা স্মার্টফোনগুলো রয়েছে তার থেকে একটু কম মনে হয়েছে। যেমন এই প্রাইস পয়েন্টে Qualcomm Snapdragon 8 Generation 3 মতো চিপসেট অ্যাভেলেবেল, সেগুলো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন, আর সেগুলো গেমারদের টার্গেট করে আসে। আর এটা অলরাউন্ডার একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। মোটামুটি ডেইলি লাইফে আপনার কোনো রকম ল্যাগ বা হ্যাং নেই, কোনো রকম জিটারনেস ফিল হবে না, UI যথেষ্ট স্মুথ। তবে হ্যাঁ, UI নিয়ে দু একটা কথা আমার বলার রয়েছে, সেটার কথাই পরে আসছি। আগে বলে দিই, নর্মাল ইউজার হলেও আপনার কোনো রকম অসুবিধা হবে না। তবে আপনি যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন, অন্য অপশন তো অ্যাভেলেবেল রয়েছে। এই স্মার্টফোনটাতেও আপনি গেমিং করতে পারবেন, BGMI 60 FPS 90 FPS এরও সাপোর্ট রয়েছে। 60 FPS এ একটা বেটার ফ্রেম পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, দু একটা এক্সট্রিম মোমেন্টে হালকা ফুলকা ল্যাগ আমি লক্ষ্য করেছি। সো এই হচ্ছে ওভারঅল পারফরমেন্স। আর সফটওয়্যারের কথা বললাম না, এখানে আউট অফ দ্য বক্স Android 15 দেওয়া হয়েছে, একদম ভালো কথা। কিন্তু পাশাপাশি বেশ কিছু প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, হট অ্যাপস, হট গেমস রয়েছে, সেগুলোকে আপনাকে আনইনস্টল করে নিতে হবে, বন্ধ করে নিতে হবে, নোটিফিকেশন যেগুলো আসছে ব্লক করে নিতে হবে। তবে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। কিন্তু নেক্সট যে প্রবলেমটা আমার লেগেছে, Oppo এখানে অফিসিয়ালি বলেনি
কতগুলো অপারেটিং সিস্টেম আপডেট বা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে। কমিউনিটি যেটা ওপর রয়েছে অফিসিয়াল, সেখানে দেখা যাচ্ছে 5টা অপারেটিং সিস্টেমের আপডেট প্রোভাইড করবে। এই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন যদি আপনার কিছু থেকে থাকে, যদি লিঙ্ক ফিক থেকে থাকে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, এখানে ভরে ভরে এআই ফিচার দেওয়া হয়েছে। প্রথমত এখানে এআই সামারাইজেশন, এআই রাইটারের মতো ফিচার রয়েছে। এর পাশাপাশি এআই ক্লিয়ারিটি এনহ্যান্সার, এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লারের মতো অপশনও রয়েছে। হ্যাঁ, মোটামুটি এআই ফিচারগুলো যথেষ্ট ভালো কাজ করছে। আর সার্কেল টু সার্চ ফিচার, সেটাও কিন্তু আপনি এই স্মার্টফোনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আলটিমেটলি সেটা তো গুগল লেন্সকে দিয়ে কাজ করায়। যাই হোক, ফিচার নিয়ে কিন্তু কোনো রকম কমতি নেই। পারফরমেন্সে আমি 10-এর মধ্যে 7, 7.5 দেবো এই প্রাইস পয়েন্ট অনুসারে। আর সফটওয়্যার অপটিমাইজেশনও 10-এর মধ্যে 7.5 দিয়ে দেওয়াই যায়। যাই হোক, এবার যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই যে হালকা এবং মোটার উপর পাতলা স্মার্টফোনও 5600 mAh এর ব্যাটারি ওপো কিন্তু প্রোভাইড করতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মোটামুটি 0 to 100% ফুল চার্জ করতে 45 থেকে 50 মিনিটের আশেপাশে টাইম লাগছে মোটামুটি নর্মাল এনভায়রনমেন্টে। আর একবার চার্জ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ তো হাসতে খেলতে দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আপনি চাইলে আরেকটু বেশিও ইউজ করে নিতে পারবেন, আর নর্মাল ইউজার হলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু সত্যি কথা বলতে ওপো রেনো 13 সিরিজের মেন টার্গেটিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা সেকশন। এখানে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, এর সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা মোনোক্রোম সেন্সার। আর পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমে সেলফি ক্যামেরা দিয়ে শুরু করি। সেলফি ক্যামেরার আউটপুট যথেষ্ট শার্প এসছে, লো লাইট বলুন বা ডে লাইট কন্ডিশনে। তবে হ্যাঁ, পোর্টেড ইমেজের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় S2S ডিটেকশন আমার পারফেক্ট লাগেনি। বাদবাকি ওভারঅল সেলফি ক্যামেরা কিন্তু বেশ ভালোই কাজ করছে। ডাইনামিক রেঞ্জেও খুব একটা প্রবলেম নেই। তবে হার্শ লাইট এলে তখন ডাইনামিক রেঞ্জে 2-1টা জায়গায় প্রবলেম ধরা পড়ছে। তো আলটিমেটলি ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার আপনারা ফিডব্যাক দিয়ে জানান যে এর সেলফি ক্যামেরার আউটপুট আপনাদের কাছে কেমন লাগছে। ওভারঅল ছবির শার্পনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল, এটা মানতেই হয়। এবার যদি আমরা ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার নিয়ে কথা বলি, সেটাও ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো পারফর্ম করছিল। এছাড়াও ডাইনামিক রেঞ্জ আর এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করছিল। তবে হ্যাঁ, একদম রাশ লাইট হয়ে গেলে তখন কিন্তু এক্সপোজার আর ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল করতে একটু ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছিল। তো এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই ক্যামেরায় কোনো রকম টেলিফটো সেন্সার নেই। এই প্রাইস পয়েন্টে আমি এটা আশা করেছিলাম। বাদ বাকি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও শার্পনেস বেটার ছিল, এক্সপোজার ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছিল। তবে হ্যাঁ, এই ফোনে আপনি 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। যেহেতু টেলিফটো সেন্সার নেই, 2x মোডে কোথাও কোথাও না এডস ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারছেন। বেশিরভাগ টাইম ম্যানেজ করে নিচ্ছে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু 2-1টা জায়গায় একটু মনে হচ্ছে ব্লাডটা কম হলে বেটার হতো। সো ওভারঅল দেখা যাক আপডেটের পরে যদি আরেকটু ক্যামেরাটা ব্যালেন্স করা যায়। তবে হ্যাঁ, ভিডিও ক্যামেরার ক্ষেত্রে 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে বোথ ক্যামেরায়, মানে রেয়ার ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এছাড়াও আপনি পোর্ট্রেট মোডেও ভিডিও শ্যুট করতে পারবেন। আমি বেশ কিছু এক্সাম্পল আপনাদের সামনে দিয়ে দিলাম। ওভারঅল ক্যামেরা এই প্রাইস পয়েন্টে যে সব থেকে সেরা ক্যামেরা, এটা আমি বলতে পারছি না। তবে একটা ব্যালেন্সড ক্যামেরা প্রোভাইড করেছে। ক্যামেরাতে আমি 10-এ 7 প্রোভাইড করতে পারি। যাই হোক, এইবার আসি আসল মোদ্দা কথায়, এই প্রাইস পয়েন্টে মোটের ওপর স্মার্টফোনটা কেমন। প্রথমে বলি, এই স্মার্টফোনটা না অনলাইনের থেকে বেশি অফলাইনে বিক্রি হবে। তো অফলাইনে বেশ কিছু অফার থাকে, বেশ কিছু ক্যাশব্যাক থাকে, বেশ কিছু গিফট ফিফট থাকে। এই সমস্ত ছেড়ে দিয়ে ফোনটা যদি আরেকটু কম দামে পাওয়া যায়, তাহলে ফোনটাকে কনসিডার করা যায়। আসলে ফোনটা খারাপ নয়, ওপো একটু দাম বেশি রেখে ফেলেছে ফোনটা। তো এটা তো গেল আমার কথা। এবার আপনি আপনার ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, এটার সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে, ডাউট থেকে থাকে, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের সোজা সাপটা রিভিউ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। আর যারা ওপো লাভার আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা হবে আগামীবার।